নমস্কার। অনেকেই হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডার, ভাবছেন যে 2026 সালের ভোটের আগে ফের লক্ষ্মীর ভাণ্ডারই তৃণমূলের তুরুপের তাস হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন বাড়ি, বাংলার বাড়ি। ইতিমধ্যে 12 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার। আবার 16 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য টাকা দেওয়ার একটা প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আজকে খবরের আলোচনায় আমরা তা নিয়েই বিস্তারিত জানাবো আপনাদের। এবং এই খবর যখন আমরা বলছি, আলোচনা করছি, আপনাদের জানিয়ে রাখি, এই 16 লক্ষ পরিবারকে যে টাকা দেওয়ার প্রস্তুতি যে শুরু হয়ে গেছে, সেইটা এই খবরেই আমরা ব্রেক করতে চলেছি। আমার সঙ্গে রয়েছে দ্য ওয়ালের সাংবাদিক রফিকুল জামাদার। রফিকই নবান্ন থেকে এই খবর সংগ্রহ করে নিয়ে এসেছে যে 16 লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য যে টাকা দেওয়ার প্রক্রিয়া, সেটা নবান্ন কিভাবে ধাপে ধাপে শুরু করবে। অর্থাৎ প্রসেস শুরু হয়ে গেছে, বিজ্ঞপ্তি হয়ে গেছে, এবার কিভাবে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা শুরু হবে। তো আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা আলোচনা করব যে 16 লক্ষ পরিবার, কোন 16 লক্ষ পরিবার এই টাকা পাবেন, কবে পাবেন, কিভাবে পাবেন, সেটা নিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব যে পলিটিক্স বিহাইন্ড ইট। এই যে সরকার একটা পদক্ষেপ করছে, একটা ব্যবস্থা নিচ্ছে, একটা বিপুল একটা সামাজিক প্রকল্প ঘোষণা করছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে কোনো একটি রাজ্য সরকারের তরফ থেকে এত বড় মাপের সামাজিক প্রকল্প কিন্তু হালফিলে ঘোষণা হয়নি। পশ্চিমবঙ্গের আর্থিক সংকট নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, অনেকে বলতে পারেন যে রাজ্যের ভাড়ারের কোষাগারের বেহাল দশা, তারপরেও টাকা দিচ্ছেন কি করে। অনেকে বলতে পারেন খয়রাতি, সেসব তো ভিন্ন বিতর্কের বিষয়। কিন্তু রাজ্যের প্রথমে 12 লক্ষ পরিবার, তারপরে 16 লক্ষ পরিবার, অর্থাৎ মোট 28 লক্ষ পরিবারকে এক লপ্তে 1,20,000 টাকা করে দেওয়া, এটা একটা হিউজ, একটা বিপুল পরিমাণ একটা প্রকল্প, যে প্রকল্প পশ্চিমবঙ্গে আগে কোনোদিনও কোনো সরকারের জমানাতে হয়নি। সেদিক থেকে এটা একটা কালোজয়ী, একটা ঐতিহাসিক একটা প্রকল্প। আমরা আর কথা না বাড়িয়ে আমি বিশদে যাই যে 16 লক্ষ পরিবার কারা, কাদেরকে আবার এই সেকেন্ড ফেজে টাকা দেওয়া শুরু হবে, সেটা রফিক আপনাদের জানা। সঙ্গত একদমই ঠিক। আমরা জানি ইতিমধ্যেই 12 লক্ষ পরিবার বাংলার বাড়ির টাকা পেয়ে গেছে এবং আরও 16 লক্ষ পরিবার পাবে। এবং তুমি বললে যে এই পরিবারটা কারা, আমরা সবাই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নবান্নে ঘোষণা করেছিলেন যে আরও 16 লক্ষ পরিবারকে এই বাংলার বাড়ির টাকা দেবে তার সরকার। এবং এই যে তালিকাটা, এই তালিকা কিন্তু অলরেডি তৈরি করা রয়েছে, কারণ বেশ কয়েক বছর আগে সার্ভে হয়েছিল। সেই সার্ভে অনুযায়ী এই তালিকা কিন্তু একেবারে রেডি, অর্থাৎ ওয়েট লিস্ট অনুযায়ী কিন্তু এই টাকা দেওয়া হবে। সার্ভে শুধু নয়, নিশ্চয়ই সবার কাছ থেকে আবেদনও জমা নিয়েছিল। একদমই আবেদন জমা নিয়েছিল এবং একটা সার্ভে হয়েছিল। সেই সার্ভে অনুযায়ী কিন্তু একটা তালিকা তৈরি রয়েছে সরকারের কাছে। এবং সেই তালিকার মধ্যে আমরা, এটা স্বাভাবিক বিষয় যে অনেকেই এখান থেকে চলে গিয়েছে, অনেকে এই রাজ্য ছেড়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা সার্ভে করা হবে। সেটা হচ্ছে ফাইনাল সার্ভে। এবং যারা এই বাড়ির টাকা পাবে তা হচ্ছে তোমার যাদের ইনকাম মাসে 15,000 টাকার বা তার কম, তার বেশি হলে কিন্তু এই বাড়ির টাকা পাবেন না। এবং এর জন্য তুমি যেমনটা বললে, ইতিমধ্যেই সেই প্রসেস শুরু করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আগামী 30শে নভেম্বরের মধ্যে এই যে প্রসেসটা পুরো কমপ্লিট করতে হবে। কারা এই বাড়ির টাকা পাচ্ছে বা পাবেন ফাইনালি, তার কিন্তু তালিকা জমা দিতে হবে নবান্নকে। এবং সেই অনুযায়ী অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কিন্তু টাকা পৌঁছে যাবে এই সমস্ত পরিবারের অ্যাকাউন্টগুলোতে। এবং আমরা সবথেকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে আরও 16 লক্ষ পরিবারকে দেওয়া হবে। যখন এই 12 লক্ষ পরিবারকে নবান্ন টাকা দিচ্ছে বা পঞ্চায়েত দপ্তর টাকা দিচ্ছে, সেই সময় তারা দেখতে পাচ্ছে যে এখনো পর্যন্ত বাংলায় আরও অনেকের যারা পরিবার রয়েছে, যাদের বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, পাকা ছাদ নেই, সেই রকম পরিবার কিন্তু আরও 16 লক্ষর বেশি। এই যে 16 লক্ষ দেওয়া হচ্ছে বলে এই নয় যে 16 লক্ষ দেওয়া মানেই বাংলার সবার মাথার উপরে পাকা ছাদ হয়ে যাবে, তেমনটা নয়। ব্যাপারটা আমি একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে যখন এই যে বাংলার কত মানুষের মাথার উপরে পাকা ছাদ নেই, এটা নিয়ে একটা সমীক্ষা হয়, সবার কাছ থেকে আবেদন নেওয়া হয়, প্রান্তিক মানুষদের কাছ থেকে। এবং দেখা যায় যে প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষের মাথার উপরে পাকা ছাদ নেই। এই ব্যাপারটার একটা বড় অংশের নিষ্পত্তি অনেকদিন আগেই হয়ে যেত, কিন্তু কেন্দ্র রাজ্য টানাপোড়েনে হয়নি। কেন্দ্রের অভিযোগ ছিল যে রাজ্য সরকারের যে প্রকল্প বাস্তবায়ন করছে তার মধ্যে দুর্নীতি রয়েছে। তার ফলে 2022 সালে সম্ভবত যে একবার 8,000 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেও সেই টাকাটা দেয়নি।
কারণ হিসেব মতো কি যে বাংলার বাড়ি যেটা তৈরি হয়, মানে গ্রামের বাড়ির জন্য সরকার যেটা টাকা দেয় সেটাকে বলে প্রধানমন্ত্রী আবাস যোজনা। নর্মালি কেন্দ্র টাকা দেয় 60%, রাজ্য দেয় 40%, কিন্তু কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তার ফলে পুরো 100% এই টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার। রাজ্য সরকার যখন দিতে যায় তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে 12 লক্ষ পরিবারকে দিতে যান, কিন্তু দিতে গিয়ে দেখেন যে আরও ওয়েটলিস্টে আরও অন্তত 16 লক্ষ পরিবারের নাম রয়েছে। তখন তিনি ঠিক করেন যে না, এই 16 লক্ষ পরিবারকে যদি আমরা না দিই তাহলে রাজ্যে একটা হ্যাভ নটের পরিস্থিতি তৈরি হবে। হয়তো তিনি চাননি যে বিধানসভা ভোটের আগে সেই বৈষম্য তৈরি হোক, এবং তিনি তখনই ঘোষণা করেন যে আরও 16 লক্ষ পরিবারকে আমরা 2025 সালের মধ্যেই টাকা দেওয়া শুরু করব। সেই মোতাবেক ডিসেম্বরের একটা ডেডলাইন ফিক্স করা হয়েছে, এবং যেটা রফিক আপনাদের জানালো যে বাড়ি বাড়ি গিয়ে যে যাচাই করা, যে 16 লক্ষ যে ওয়েটলিস্ট অলরেডি রয়েছে সেই 16 লক্ষ পরিবারের মধ্যে যে কারা যোগ্য, প্রকৃতপক্ষে কারা যোগ্য। এরকম হতে পারে যে কোনো পরিবার আগে যোগ্য ছিল কিন্তু তাদের সেই পরিবারের মধ্যে থেকে কেউ একজন সরকারি চাকরি পেয়ে গেছে, হতে পারে যে গ্রুপ ডি স্টাফই হয়েছে বা বেসরকারি চাকরি পেয়েছেন এবং তিনি আয়কর দেন এবং তার রোজগার 15,000 টাকায় বেশি, বা তার একটা হয়তো মোটরসাইকেল আছে, তার রোজগার এমনই একটা মোটরসাইকেল কিনে ফেলেছে। তো এই যে যারা সচ্ছল, তুলনামূলকভাবে সচ্ছল প্রান্তিক মানুষদের মধ্যে, তাদেরকে বাদ দেওয়া হবে, দিয়ে 16 লক্ষ এই যে একটা সংখ্যা, সেই সংখ্যাটা একটা ফাইনাল নাম্বারে রিচ করার চেষ্টা হবে। কি করে করা হবে? প্রথমে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করা হবে যে হ্যাঁ অমুক ব্যক্তির নাম আছে, তিনি যোগ্য না তিনি অযোগ্য। গ্রাম সভার সেই লিস্ট ফাইনাল করার পরে সেটাকে স্ক্রুটিনি করা হবে, বারবার স্ক্রুটিনি করা হবে। তারপরে জেলা স্তরে সেই লিস্টটাকে ফাইনাল করা হবে। জেলা যখন লিস্ট ফাইনাল করে ফেলবে তখন পাঠাবে রাজ্যকে, এবং রাজ্য তখন ফাইনাল লিস্ট যেটা সেটাকেই একটা স্থির ধরে নিয়ে এবং সেটাকে তখন ডিসবার্সমেন্টটা শুরু করবে। এবং রফিক আপনাদের যেটুকুনি জানালো যে সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহ, তৃতীয় সপ্তাহ থেকেই এই ডিসবার্সমেন্টের প্রসেসটা শুরু হয়ে যাবে মোটামুটি। আমি এখানে একটা কথা বলি, তুমি যেমনটা বললে এই যে 16 লক্ষর মধ্যে অনেকেই যারা যোগ্য ছিল একটা সময় এখন অযোগ্য হয়ে গেছে বিভিন্ন কারণে, মানে চাকরি পেয়ে গেছে বা কিছু এরকম ঘটবে, সেক্ষেত্রে কিন্তু এই যে 16 লক্ষর যে টার্গেট সেটা কিন্তু কমপ্লিট করবে পঞ্চায়েত দপ্তর। সেখানেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে, আমি সেই প্রেস মিটে ছিলাম, তিনি বলেছিলেন যে যারা সাম্প্রতিক সময়ে মানে কিছুদিন আগে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, যাদের বাড়ি ভেঙে গেছে, যাদের এই বন্যাতে বাড়িটার কিছু নেই, সেই সমস্ত পরিবারকে কিন্তু একেবারে এই যে তালিকা, এই তালিকায় কিন্তু ইনক্লুড করতে হবে বা যুক্ত করতে হবে। তার মানে প্রাকৃতিক বিপর্যয় যাদের বাড়ি ভেঙে গেছে বা যাদের পাকা বাড়ি ভেঙে গেছে বা যাদের কাঁচা বাড়ি ছিল তারা আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম পরিবার কিন্তু এই সুযোগে তাদের নাম নথিভুক্ত করতে পারে। ঠিক এই লপ্তে তাদের এই পর্যায়ে তারা কিন্তু বাড়ি বানানোর জন্য একদমই ঠিক টাকা পেতে পারে। এবার যেটা আমরা আলোচনা করবো রফিক, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে কেন লক্ষ্মীর ভান্ডার নয়, কেন বাংলার বাড়ি। লক্ষ্মীর ভান্ডার নয় আমি বলছি না, লক্ষ্মীর ভান্ডারও আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব মতো 2 কোটি বাংলার 2 কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডারে টাকা পান। তো বাংলার মোট জনসংখ্যা হচ্ছে 10 কোটি, মানে কম বেশি 10 কোটি। তো সেক্ষেত্রে 2 কোটি পান মানে 20% উপভোগ ভোটার, মানে জনসংখ্যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে একটা উপভোক্তা শ্রেণী তৈরি করে ফেলেছে। তো এই উপভোক্তা শ্রেণী তৈরি করার প্রবণতাটা এটা কিন্তু শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন তা নয়, সর্বভারতীয় স্তরে বিজেপিও তাই করে। ঠিক যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে মহিলাদের মধ্যে তারা একটা উপভোক্তা শ্রেণী তৈরি হোক বিজেপির জন্য। ঠিক তেমনভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মধ্যে একটা উপভোক্তা শ্রেণী তৈরি করেছেন, যেটা হচ্ছে প্রায় 20% পশ্চিমবঙ্গের জনসংখ্যার। এবং পশ্চিমবঙ্গে যদি আমি ভোটারদের সংখ্যা ধরি 8 কোটি ভোটার, তাহলে হবে সেটা 25%। এবং যেহেতু লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা সবাই, তাদের প্রত্যেকেরই বয়স হচ্ছে 25 বছর সম্ভবত বা তার বেশি, সুতরাং তারা সবাই ভোটার। তার মানে বাংলার মোট ভোটার এখনো 8 কোটি হয়নি, 7 কোটি সামথিং, 60 লক্ষ বা 62 লক্ষ লাস্ট যেটা আছে। তো আমি ধরলাম যে নতুন জনসংখ্যা বাড়ার ফলে আরো বাড়বে, নতুন প্রজন্ম আসার ফলে। তা যদি 8 কোটিও হয় তাহলে দেখা যাবে যে 25% তার হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার টাকা পান। সুতরাং লক্ষ্মীর ভান্ডারটা নতুন করে কিছু হয়তো হবে না, বা হয়তো সামান্য টাকা পয়সা বাড়লো, কিন্তু বাংলার বাড়ি এইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 2 বছর 2024 থেকে 2026 এর মধ্যে একটা নতুন উপভোক্তা শ্রেণী তৈরি করে ফেললেন। কত বড় সেই উপভোক্তা শ্রেণী?
12 লক্ষ পরিবার প্রথমে বাড়ি বানানোর জন্য টাকা পেয়েছে, তারপর আরো 16 লক্ষ পরিবার বাড়ি বানানোর জন্য টাকা পাচ্ছেন, তার মানে 28 লক্ষ পরিবার। যদি হিসেব মতো দেখা যায় যে গড়ে প্রতিটা পরিবারে 4 জন করে সদস্য রয়েছেন, তাহলে 1,12,00,000 মানুষ, ঠিক। তার মানে মোট জনসংখ্যার 10%-এরও বেশি। এবং আমরা যদি ভোটারের সংখ্যার হিসেবে দেখি, তাহলে মোট ভোটারের হচ্ছে যে প্রায় 14% বা তার থেকে বেশি। তার মানে এটাও কিন্তু একটা বিপুল, মাত্র 2 বছরের মধ্যে একটা বিপুল পরিমাণ জনসংখ্যাকে নিয়ে একটা উপভোক্তা শ্রেণী তৈরি করে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ঠিক আগে আগে। এটাও কিন্তু একটা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে 2026 সালের ভোটের আগে, কারণ অলরেডি লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে একটা উপভোক্তা শ্রেণী তৈরি হয়েছে, প্লাস আবার একটা বাংলার বাড়ির জন্য। তো এইটা ভোটের আগে কিন্তু একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটাই কিন্তু একটা তুরুপের তাস হয়ে উঠতে পারে। এবং যেটা আমি গোড়াতেই বলেছিলাম যে অনেকে ভাবছেন লক্ষ্মীর ভান্ডার, হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, কিন্তু বাংলার বাড়ি, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি আলোচনার মধ্যেও বলেছি যে এই গ্রামে বাড়ি বানানোর জন্য আগে কেন্দ্র দিত 60% টাকা, রাজ্য দিত 40% টাকা, কিন্তু রাজ্য কোনো ক্রেডিট পেত না। কারণ কেন্দ্র থেকে বলা আছে ওই বাড়ির বাইরে একটা ফলক লাগাতে হবে, সেখানে লিখতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপ্ত বাড়ি, অনুদানে পাওয়া বাড়ি, এবং সেখানে প্রধানমন্ত্রী একটা ছবি লাগাতে হবে। এখানে সেই দায় রাজ্যের নেই, এবং ওই কারণেই কিন্তু টাকাও বন্ধ করা হয়েছে, টাকা বন্ধ করা হয়েছে। এবং এখানে রাজ্যে সেই দায় নেই, এখানে বাংলার বাড়ির ফলক লাগাতে পারবে, এবং সেখানে পুরো ক্রেডিটটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লাগাতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। সুতরাং এইটা একটা রাজ্য সরকার একটা বা মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলে কিন্তু এটা একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে ফেললেন। আমরা জানি যে 2021 বা 2024-এর ভোটের পরেও যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস প্রত্যেকেরই আলোচনায় উঠে এসেছিল যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বড় কারণ হয়ে উঠেছে গ্রাম বাংলার তৃণমূলের জনভিত্তি মজবুত করার ক্ষেত্রে। তো সেটাকে কি করে মোকাবিলা করা যায় সেটা নিয়ে একটা বড় চিন্তা তখনই তাদের মধ্যে দেখেছি। কিন্তু সেই তার উপরে এই একটা নতুন একটা স্কিম শুরু হলো, যেটা কিন্তু 26-এর ভোটের আগে একটা অনুঘটক হতে পারে বলেই আমার মনে হয়। এবং এখানে একটা বড় যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মাস্টার স্ট্রোক আমি বলবো, এই যে 16 লক্ষ পরিবারের যে বাড়িটা, এর কিন্তু প্রথম ইনস্টলমেন্টটা পাবে ডিসেম্বর থেকে শুরু হবে, সেটা হচ্ছে ভোটের আগে দেওয়া হবে। বাকিটা কিন্তু হিসেব মতো ভোটের পরে, কারণ ভোটের মধ্যে তো আর টাকা দিতে পারবে না, অর্থাৎ রেজাল্টের পরে কিন্তু বাকি টাকাটা পাবে। প্রথমে 60,000 যে টাকাটা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এই করতে করতে ভোট চলে আসছে। এবার যারা বাড়ি পেয়েছেন তারা তো এটাই আশায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এসে আবার আমাদের বাকি 60,000 টাকা দেবে। তো এখান থেকে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়টা ভেবেই এই যে টাইম ফ্রেম বা এই যে সময়টা বেছে নিয়েছেন বলে আমার মনে হয়। তুমি কি বলছো? না, আমি এটা নিয়ে কিছু বলছি না, তার কারণ হচ্ছে যে সরকারের তো প্রথম কথা হচ্ছে যে এই বাজেটে যে 2025-26-এর বাজেটে এই টাকাটা সংস্থান রাখা হয়েছে, কিন্তু 26-27-এর পরের টাকাটা সংস্থান হয়তো এই বাজেটে নেই। সেই কিন্তু বাংলার মানুষকে এটা বুঝবে না, যারা একেবারে মানে প্রান্তিক মানুষ, সেটা হয়তো তারা বুঝবেন না। কিন্তু এই যে পরের যে কিস্তির টাকাটা, যে প্রথম কিস্তি 60,000 টাকা এবছর দেওয়া হবে, পরের কিস্তি 60,000 টাকার যে সংস্থান আবার বাজেটে করতে হবে, সেই বাজেটটা ফেব্রুয়ারি মাসে হবে, এবং বাজেটটা চালু হবে 1 এপ্রিল থেকে। মানে বাজেটের যে টাকাটা বরাদ্দ করা হবে সেটা হচ্ছে 1 এপ্রিল 2026 থেকে 31 মার্চ 2027 পর্যন্ত। সুতরাং ওই ফাইন্যান্সিয়াল ইয়ারেই টাকাটা পাবে। তো এইটাকে এখন ব্যাখ্যা হতে পারে যে ভোটের আগে বা ভোটের পরে, কিন্তু বাজেট হিসেবেই সেটা অ্যালোকেশনটা হবে বলে আমার মনে হয়। কিন্তু এটা তো মানে শাসক দলের নেতারা এটাই বোঝাবেন গ্রামে গ্রামে যে আপনারা কিন্তু প্রথম ইনস্টলমেন্টের টাকা পেয়েছেন, পরেরটা পাবেন তবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসে। সেটা হতে পারে, সেটা আমি আজকে এই আলোচনাতে অ্যান্টিসিপেট করতে চাইছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 15 বছর হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে। তার ফলে 15 বছর হয়ে যাওয়ার পরে সরকারের বিরুদ্ধে একটা স্বাভাবিক অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যান্টি ইনকামবেন্সির জন্য মানুষের যে অসন্তোষ, বিশেষ করে শহরাঞ্চলে বা মফস্বলে, তার একটা বহিঃপ্রকাশও দেখা যাচ্ছে। সে আরজি করে ঘটনার পরে হোক, বা এই চাকরি দুর্নীতির অভিযোগের পরে হোক, বা এই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়া ঘটনার পরেই হোক, তার একটা বিক্ষিপ্তভাবে বা লাগাতার তার একখানা আমরা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি যে শহরাঞ্চলে এবং মফস্বলে। তো সেই জায়গায় তৃণমূলের কিন্তু কোর স্ট্রেংথ হচ্ছে গ্রাম, এবং লোকসভা ভোটেও আমরা দেখেছি যে তৃণমূল কিন্তু গ্রামেই ভালো ফলাফল করেছে। তার ফলে যে এই যে বাংলার বাড়ি, এটার মাধ্যমে তৃণমূল গ্রামে যে ভোট
সেইটাকে আরও কনসলিডেট করার চেষ্টা করবে বলেই মানে করছে বলেই আমার মনে হচ্ছে। এবং সে কারণেই আমি বলছি যে শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, এই বাড়ির উঠোন থেকেই খেলা ঘোরানোর খেলা হতে পারে 26-এর ভোটে। আমার মনে হয় আমরা এই নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।